আমাদের কাজ হচ্ছে সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা, যেখানে আপোষ নয় আদর্শ থাকবে, যেখানে নেতা নয় নেতৃত্ব থাকবে, আর যেখানে ভারত নয় বাংলাদেশই হবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। বিএনপি মনে করেছে যে আমরা এই তো ক্ষমতায় চলে এসেছি, যারা যারা তার প্রতিস্পর্ধী হইতে চায় তাদের পিছে লেগে গেল দল বান্ধা। যেহেতু অ্যান্টি হাসিনা লড়াই আমাদের সবার অ্যাক্টিভিজম তারা হেল্প করেছে, তার নিজের রাজনীতি নিজের অ্যাক্টিভিজম নিজের ইন্টেলিজেন্সিয়া গড়ে তোলে নাই, তাই তাদের দলের বাইরের লোকেরা সরে পড়ায়, তারা পড়লো বিরানি আলম আর বুলডগ মির্জাদের খপ্পরে। আর ওইদিকে পাম যে কখনো রাজনীতি করে নাই, রাজনীতি বিষয়টাকে গ্ল্যামার বলে মনে করে, এরাই বিএনপির রাজনীতি আর ন্যারেটিভ তৈরির দায়িত্ব নিল। ফার্মের ন্যারেটিভ নিয়ে ভিডিও করেছি, এটা আসবিনি। যাই হোক, না আমি গালাগালি করব না, এমনি এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমই হবে আর কি। আমাকে এক বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আলাপ করলেন কয়েকদিন আগে, ওনার আলাপ থেকে বুঝলাম যে ওনারা খালেদা জিয়াকে আনবেন ইলেকশন ক্যাম্পেনে, এটা ওনারা কইতেছেন ট্রাম্প কার্ড, সম্ভবত জুবাইদুর রহমানকেও আনবেন রাজনীতিতে। মাশাআল্লাহ, এটা ভালো, কিন্তু এইটা দিয়ে রাজনীতি হবে না। ব্যক্তিত্ব পরে, আগে দলের রাজনীতি। বিএনপি তো নিজেই বলে ব্যক্তির চেয়ে দল বড়, তার মানে আগে দলের রাজনীতিকে ঠিক করতে হবে, তারপরে না ব্যক্তি সেটাকে আগাই নেবে। কি আর বলবো, রাজনীতি ঠিক না থাকলে কোনো ব্যক্তি রাজনৈতিক হিসাব পাল্টাই দিতে পারে না। এটা পাবলিক রিলেশন না রে ভাই, এটা রাজনীতি, ভেরি সিরিয়াস টাস্ক। একদম অপরিচিত লোক দেশের নেতা হয়ে গেল 1 মাসের মধ্যে, দেখলেন না? একের পর এক ভুল করতে করতে বিএনপি হয়ে গেল কর্নার। আজকে বিএনপি বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিএনপির সামনে আরো ঝামেলা পড়বে, তার দিক থেকে অলিগার্করা সরে আসবে, প্রথমে সরে যাবে মিডিয়াগুলা। এই ঘটনাগুলো কিছুদিন পর থেকেই দেখতে পাবেন। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয় খুন করে ফেলার। চিন্তা করেন, কেন বিএনপির সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমরা দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। হ্যাঁ, আইডম থাকলে করে নিস রে ভাই, হ্যাঁ করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। আইডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার আইডম থাকলে তো করে দেখে নেবো, ভাই তো এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাই শত্রু বানায়, এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল, এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। দেখেন বিএনপির কোন ইন্টেলেকচুয়াল আছে? দেখান তো একজন ইন্টেলেকচুয়াল, যে বিএনপি করে না, বিএনপির কর্মী না, তো ইন্টেলেকচুয়াল দেখান তো একজনও নাই। শিল্পী আছে, সাহিত্যিক আছে, রাইটস অ্যাক্টিভিস্ট আছে, কিন্তু কর্মী দিয়া ভর্তি। গত 20টা বছর কোথাও দাঁত বসাইতে পারে নাই, না দেশে না বিদেশে। আমাদের তো অ্যাক্টিভিস্ট হওয়ারই কথা না, বিএনপির অ্যাক্টিভিস্ট হওয়ার কথা। হয়েছে বিএনপির মধ্যে থেকে অ্যাক্টিভিস্ট বাড়ায়নি। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন। দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমরা যে গালিগুলো দিছে বিএনপির কর্মীরা, সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া কি জিনিস বুঝবে বিএনপি, হারে হারে। বিএনপির ভয়টা কি আসলে? বিএনপি দেখেছে যে তার ক্ষমতায় থাকা অবস্থায় ইন্ডিয়া আর প্রথম আলো আর্মিরা দিয়ে 111 করে হুতাই দিল। এই সিচুয়েশন সে এখন কেমনে ট্যাকেল করবে আর একটু পরিষ্কার ভাবে বুঝে। আমি আগেও বলছি যে বিএনপি ভারতের দাবিদারি করে অথবা অন্তত ভারতের সঙ্গে লিয়াজো করে চলতে চায়, এমন একটা ধারণা আমি আপনাদেরকে বলছি। দেশের বহু মানুষ এমনটাই মনে করে, কিন্তু প্রশ্ন হইতেছে এমন হইলো কেন? আমরা এটা বিএনপির তরফ থেকে বুঝে দেখি যে বিএনপি সিচুয়েশনটাকে কেমনে দেখছে, কেন এটা বিএনপি করলো, অনেকে প্রশ্ন করে। আসেন এটা একটু বুঝে দেখি। 5ই আগস্টের আগে মিলিটারি সরকার চাই এরকম মিছিল হয়েছে না, স্লোগান দিচ্ছে না, দেয়ালে দেয়ালে দাবি লেখা দেখছি না আমরা। অন্যদিকে আমরা বিপ্লব করছি, তাতে আমরা সেনাবাহিনীকে হারাইতে পারিনি, কিন্তু বরং আপোষ করে হাসিনাকে বিদায় করতে হয়েছে। আর এখন এই একই সেনাবাহিনী বিএনপিকে পছন্দ করতেছে, অন্তত চুপচাপ তাদের সুবিধা করে দিচ্ছে, এরকম ইঙ্গিত তো স্পষ্ট। খালেদা জিয়া সাথে ওয়াকার দেখা করছে, তারপর থেকে এটা হয়েছে। আবার ওয়াকার যখন বিপদে পড়ে তারেক রহমান নিজে আগায় আসে, কারণ 5 থেকে 8ই আগস্টের মধ্যে সেনাবাহিনী, হাসিনার আমলাতন্ত্র, সিভিল এলিট, মতিউর মাহফুজ, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলোর সাথে একটা সমঝোতা হয়ে গেছে। এটাই আমার ধারণা। প্রফেসর ইউনূস এই আপোষ চুক্তির উল্টা দিকে দাঁড়ায় লড়াই করতেছেন। এবার হিসাব মিলান, খুবই সরল হিসাব। আমাদের মিলিটারি ইন্ডিয়ারে ভয় পায়, এটা মানেন বা না মানেন, এটাই হইতেছে বাস্তবতা। ভয় পায় কারণে যে ভারত হামলা করলে যুদ্ধ করতে হবে, এই সম্ভাবনা ওদের সুখ স্বপ্নে বিঘ্ন ঘটায়। এই ভয় থেকে তাবেদারির গোড়াপত্তন। বিএনপি জানে এই সমঝোতার বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে কত দূর যাওয়া সম্ভব, সেটা তারা 15 বছর আগে বুঝে গেছে। খালেদা জিয়া জেলে যাওয়ার সময় জনগণ নামে নাই, কর্মীরা নামছে, জীবন দিছে, কিন্তু তাদের ডাকে নামে নাই জনগণ। এই লিমিটেশনটা বিএনপি বুঝে এই শাসন ব্যবস্থা, এই মিলিটারি কর্পোরেট পার্টনারশিপ, এই আমলা এলিট পার্টনারশিপ কতটা শক্তিশালী হারে হারে জানে বিএনপি। তো যে আর্মিকে আমরা পরাস্ত করতে পারিনি, যে আর্মিকে
আমাদেরকে আপোষ করে কাজে লাগাইতে হয়েছে। সে আর্মি যে ভারতের মুখ চেয়ে চলে, সেই আর্মির বিপরীতে দাঁড়াইতে আমরা বিএনপিকে চাপ দিতেছি। বিএনপি এটা কেমনে সহ্য করবে? বিএনপি মনে করতেছে জনগণের শক্তি যদি দৃশ্যমান না হয়, যদি বিকল্প নেতৃত্ব দৃঢ় না হয়, যদি দেশের সামরিক এবং বেসামরিক এলিট ভারতপন্থী থেকে যায়, তাহলে বিএনপি কিসের উপর ভর করিয়া পজিশন নেবে? মির্জা ফখরুল কিন্তু বলছে যে বিএনপি একটা বিপ্লবী দল না, এটাই হয়েছে মূল সমস্যা। আমি সোজা কথায় বলি, আমি যে দল দায়িত্ব পালন করি, এই দলটি পুরোপুরি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়। বাংলাদেশে একটা দরকার ছিল একটা বিপ্লবী ব্যবস্থা, বিপ্লবী দল। বিএনপি হইতে পারতো, কিন্তু সে হইতে চায় না। এই জায়গাটা হয়েছে সমস্যা। দেশের এই রাজনৈতিক বাস্তবতা বদলাইতে হবে, জনগণকে জাগাইতে হবে, ইতিহাসকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আপোষ না, আত্মমর্যাদাই হবে রাজনীতির কেন্দ্র। সেই পথে গড়ে উঠবে এমন রাজনৈতিক শক্তি যারা তাবেদারি না করে ক্ষমতায় যেতে পারবে। বাংলাদেশ সেই শক্তির অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ বোঝে বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ, বাংলাদেশের দুর্দশার কারণ হচ্ছে ভারত। ভারতের সকল ইন্টারেস্টকে বাংলাদেশে পরাজিত করেই বাংলাদেশের রাজনীতিকে আগাইতে হবে। বিএনপি ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং করছে, এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে সে মাঠে নামতে পারে নাই। সালদিন সাহেব কইছে আমাদের কেন শাহবাগে যাই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কইতে হবে? আমরা তো প্রফেসর ইউনূসকে বলেই আসছি। তো আপনারা ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাই, এটা তো প্রফেসর ইউনূসকে বলে আসছেন, তো সেটা নিয়ে মাঠ গরম করেন কেন সালাউদ্দিন সাহেব? আন্দোলনের হুমকি দেন কেন? বিএনপির রাজনীতি যে আওয়ামী লীগ পছন্দ করতেছে, এটা তো হাসান মাহমুদের কথায় স্পষ্ট। শুনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে, সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এখন কথা হইতেছে এই যে জুলাই আগস্ট বিপ্লবে আমরা তো ভারতকে পরাজিত করলাম, এখন কি ভারত থেমে আছে? পরাজিত হয়ে চলে গেছে? না, যায় নাই, থেমেও নাই। ইন্ডিয়া সারাক্ষণ শয়তানি করতেছে। এই যে শাহবাগে গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেওয়া, এটা ইন্ডিয়ান এজেন্সির কাজ। এটা করাইছে যেন পাল্টা বাম, এনসিপি, বিএনপি, ছাত্রলীগ একসাথে আনা যায়। বিএনপি তার কর্মীদের হতাশা কাটানোর জন্য এই প্রোগ্রামে ঝাঁপায় পড়ছেও। এনসিপি আর বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা চলে গেছে, দেখেছেন? বিএনপি একলা হয়ে যাইতেছিল, এখন জামাত একলা হয়ে গেছে বলে মনে হইতেছে। এনসিপি শাহবাগে লোক জোগাড় করতে পারে না। মাদ্রাসা থেকে হেফাজত আর জামায়াত না আসলে পুরো সমাবেশ ফ্লপ করতো। তো এই এনসিপি সাকসেসফুল প্রোগ্রাম করে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি করলো, জামাত হেফাজত আর ইসলামপন্থীদের কান্দে চেপে, আর মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত গাইতেছে বিএনপি বাম ছাত্রলীগের সাথে। এটা কার সিগনেচার প্রোগ্রাম? এই মোমবাতি জ্বালানো কার সিগনেচার প্রোগ্রাম? মোমবাতি জ্বালায় গান গাওয়া এটা ইন্ডিয়ান সিগনেচার প্রোগ্রাম, বাম আওয়ামী লীগ ইন্ডিয়ার সিগনেচার প্রোগ্রাম। এরশাদ আমল শেষ হওয়ার পরে একটা গোয়েন্দা পরিকল্পনা ফাঁস হয়েছিল। সেইখানে কিভাবে আন্দোলনে বিভক্তি আনা হবে সেই সমস্ত পরিকল্পনার কথা বলা হয়েছিল। যেমন বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাকশাল, বহুদলীয় গণতন্ত্র, জিয়া, মুজিব, 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা, এই সমস্ত ইস্যু আনা হবে। কাজ করে নাই পরিকল্পনা। এই জাতীয় সঙ্গীত আর গোলাম আজমের বাংলাদেশে বিতর্ক একই জিনিস, দেখতেছেন না? কিন্তু দেখেন এটা প্রতিক্রিয়া কি হইলো। প্রতিক্রিয়া মাহফুজ এমন শুরু করলো, সে আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করলো, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কথা বলা শুরু করলো। এনসিপিও তাই করতেছে। জামাতের রাজনীতি ক্রিটিক আছে, সমালোচনা আছে, আপনি সেটা করতেই পারেন, সে অধিকার সবার আছে। কিন্তু লীগ যে ভাষায় করে, যে বয়ানে করে, সেই ভাষায়, সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছেন। বিএনপি সে একই ভুল করছে, এনসিপি একই কাজ করতেছে। তো ভাইডি, তুমি তো রয়ের খপ্পরে পড়িছ। এনসিপির সম্ভাবনা তারা শেষ করে দিচ্ছে। আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াতে পারবে। তারা এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে, তবে এনসিপি ভাঙবে। আমার অনুমান হাসনাত থাকবে না এনসিপিতে, হাসনাত থাকতে পারবে না। হাসনাত বাইরে হয়ে গেলে এনসিপির 80% হাসনাতের সাথে যাবে। বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতি হবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ইসলামী ধারার রাজনীতি। এই জায়গাটা কার্যকরভাবে মার্চ ফর গাজা আর শাহবাগ 2.0 পূরণ করতে পারতো। এইটা ইন্ডিয়া বুঝে গিয়ে, মানে এই জায়গায় যে ঐক্যটা হয়েছে না, সেইটাই পূরণ করতে পারতো এই গ্যাপটা। এইটা ইন্ডিয়া বুঝে গিয়ে গোমারা সারা করে দিল এই ঐক্যে। অসুবিধা নাই, এই ঐক্য আবারও দাঁড়াবে। এমন ভাঙা গড়া চলতেই থাকবে কিছুদিন, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অ্যালাইন করে চলা কোনো রাজনীতি টিকবে না। সেটা বিএনপির রাজনীতি হইলেও সেটা টিকবে না, জামাতের রাজনীতি হইলেও টিকবে না। বিএনপি যে রাস্তায় যাচ্ছে তাতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। আগামী 20 বছরের মধ্যেই সম্ভবত আমরা আর একটা মুসলিম লীগ দেখতে যাচ্ছি। কি আর করা, আগামী রাজনীতিতে বিএনপিকে সহযোদ্ধা হিসেবে পাইলে ভালো হইতো, কিন্তু বিএনপির সেই দম নাই। আফসোস, বাংলাদেশ আগাবে, তার শক্তি নিয়েই আগাবে। আগামীর রাজনীতির গতিপথ নির্ধারিত হয়ে আছে। যে এটা দেখতে পারে, এটা যে ধারণ করতে পারে, তারাই আগামীর নেতা। সেই নেতাদের অপেক্ষায় আমরা আছি। বাংলাদেশে এখন এক অস্থির কিন্তু সম্ভাবনাময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। এখানে বিভ্রান্তির সাথে জন্ম নিছে নতুন ঐক্যের বীজ। যারা আজ বিভ্রান্ত তারা কাল নির্ভীক হইতে পারে, যারা আজ প্রতারিত তারা কাল প্রবল প্রতিরোধ করতে পারে। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। আমরা দেখছি বিপ্লবের পরে বিপ্লবীদের অবমূল্যায়ন হয়, সুবিধাবাদীরা ক্ষমতা কুক্ষিগত করে, আর পুরনো খেলোয়াড়রা নতুন চেহারা পরে ফিরে আসে।
কিন্তু ইতিহাসের রথচক্র তাদের থামায় না। জনগণ ঠিকই নতুন রাজপথ খুঁজে নেয়, নতুন নেতার মুখ চিনে নেয়। আজ বাংলাদেশ সেই সন্ধিক্ষণ যেখানে জনগণ ফ্যাসিবাদ নয় আত্মমর্যাদা চায়, তাবেদারি নয় স্বাধিকার চায়, আর ছলনার রাজনীতি নয় নির্বাচন গণতান্ত্রিক বিকল্প চায়। আমরা যারা আজ এই বাস্তবতা চিহ্নিত করছি, আমাদের কাজ শুধু সমালোচনায় থেমে থাকা না, আমাদের কাজ হচ্ছে সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা, যেখানে আপোষ নয় আদর্শ থাকবে, যেখানে নেতা নয় নেতৃত্ব থাকবে, আর যেখানে ভারত নয় বাংলাদেশই হবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। এইটা সময়ের দাবি। যারা সাহস করে সত্য বলবে, পথ দেখাবে, জনগণের পাশে থাকবে, তাদের দিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ। এটাই আমাদের আগামী রাজনীতি, এটাই আমাদের অভ্যুদয়। জয় হোক জনগণের, জয় হোক বাংলাদেশের, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।